আসসালামু আলাইকুম। দেশ ও জনপদের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি হামিম জাবির এবং আমার সঙ্গে সাংকেতিক ভাষায় উপস্থাপনায় রয়েছেন শাহনাজ রিতা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ হোক সকল প্রাণী এবং প্রাণের নিরাপদ আবাসস্থল। আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য একটি সবুজ, পরিচ্ছন্ন ও জলবায়ু সহনশীল টেকসই বাংলাদেশ প্রতিষ্ঠা করা। শামসুল আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে শুরু হলো জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তারেক রহমান। গতকাল 8ই জুলাই প্রকাশিত হয়েছে, খবরটিতে বলছে বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজকে আমরা এখানে পরিবেশ নিয়ে কথা বলতে এসেছি। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের সকলের সিরিয়াসলি না, ভেরি ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। আমাদের সকলের উচিত হবে এই ঘর থেকে বেরিয়ে গিয়ে যখন যে পরিস্থিতিতে যে পরিবেশে আমাদের সুযোগ হয় প্রত্যেকটি মানুষকে এ ব্যাপারে সচেতন করা। এজন্য প্রয়োজন ছোট বড় প্রতিটি নাগরিকের দায়িত্বশীল আচরণ, প্রতিটি নাগরিকের প্রতি উদাত্ত আহ্বান, অনুগ্রহ করে যেখানে সেখানে বর্জ্য কিংবা উচ্ছিষ্ট ফেলবেন না, দয়া করে। পরিবারে একটি সন্তান জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে তাকে স্মরণ করে এটি গাছের চারা রোপণের উপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর। পরিবারে নতুন সন্তান জন্মগ্রহণ করলে আমরা যদি সবাই মিলে তার জন্য তাকে স্মরণ করে একটি গাছ রোপণ করি, প্রতিটা প্রাণের জন্মকে উদযাপন করি, স্মরণ রাখি, তাহলে একটা নবজাতকের পাশাপাশি একটা গাছ যেমন বেড়ে উঠবে, সেই ছোট্ট শিশুটি আস্তে আস্তে বেড়ে উঠবে এবং এভাবেই সবুজায়নের জন্য সামাজিক আন্দোলন সফলতা লাভ করবে। বর্তমান সরকারের লক্ষ্য একটা সবুজ, পরিচ্ছন্ন, জলবায়ু সহনশীল টেকসই বাংলাদেশ প্রতিষ্ঠা করা। বৃক্ষরোপণের পাশাপাশি বর্তমান সরকার সারা দেশে 20,000 কিলোমিটার নদী ও খাল খনন এবং পুনর্খননের যে কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে, সেটি শুধুমাত্র কৃষকদের জন্য বছর জুড়ে কৃষি সেচ সুবিধা নিশ্চিত করবে না, বরং আমরা যেটা আশা করছি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখবে। সরকার প্রধান বলেন, বৃক্ষরোপণ কর্মসূচিকে বাৎসরিক আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈমিত্তিক অভ্যাসে পরিণত করতে পারলে একটি নিরাপদ, স্বাস্থ্যকর ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এই আয়োজনটা কেবলমাত্র একটা বাৎসরিক আনুষ্ঠানিকতার মধ্যেই যদি সীমাবদ্ধ থাকে, সেটা বোধহয় থাকা উচিত হবে না। বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণের মতন এই যে বিষয়টা, এটা আমাদের একটা নৈমিত্তিক অভ্যাসে যদি আমরা পরিণত করতে পারি, তাহলে একটা স্বাস্থ্যকর বসতি গড়ে তোলা দরকার, আমাদের গড়ে তোলা উচিত, আমরা কাজ করছি। এই সবগুলো তাহলে ধীরে ধীরে আসলেই বাস্তবে রূপ নিতে পারবে। প্লাস্টিক বর্জ্য উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার লক্ষ্যে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে বা করার চেষ্টা করছে সরকার। একই সঙ্গে জৈব সার উৎপাদন, পুনর্ব্যবহার, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং রিডিউস, রিইউজ, রিসাইকেল, এই 3R নীতিকে সরকার জাতীয় পর্যায়ে বাস্তবায়নের নীতি বা উদ্যোগ গ্রহণ করেছে। দেশ হোক সকল প্রাণী এবং প্রাণের নিরাপদ আবাসস্থল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সচিব ডক্টর ফাহমিদা খানম ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর মোহাম্মদ সাইমুম পারভেজ। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য জাতীয় পরিবেশ পদক, বন্যপ্রাণী সংরক্ষণ পদক, বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ও সামাজিক বনায়নে অংশীজনদের মধ্যে লভ্যাংশের চেক, পদক ও সনদ তুলে দেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে 3টি গাছের চারা রোপণ করেন। এরপর প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষমেলা 2026-এর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2026-এর উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা এবং সবুজায়নের লক্ষ্যে সরকার শুরু করেছে বৃক্ষরোপণ কর্মসূচি। এ লক্ষ্যে বর্তমান সরকার আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শামসুল আলম, বিটিভি নিউজ। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫০ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রিটকারীদের আপিল খারিজ করে সর্বোচ্চ আদালত এই রায় দেন। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, এই রায়ের ফলে সংবিধানকে আরও যুগোপযোগী করবে পার্লামেন্ট। রিটকারীর আইনজীবীরা বলছেন, ভবিষ্যতে জাতীয় নির্বাচনকালীন সরকার ব্যবস্থা এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রভাব থাকবে। রিপোর্ট আরিফিন মাসুদের। 2011 সালের নবম জাতীয় সংসদে পাশ হয় সংবিধানের ৫০ সংশোধনী। এই সংশোধনের মাধ্যমে বাতিল করা হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। একই সঙ্গে সংযোজন বিয়োজন করা হয় ৫৪টি বিষয়। তবে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তিকে ঘিরে। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর সংবিধানের ৫০ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে পৃথক 3টি রিট আবেদন করা হয়। শুনানি শেষে ওই বছরের 17 ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সহ 4টি বিষয়ে রায় দেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে 3টি পক্ষ আপিল করলে টানা 3 দিন শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্টের রায় বহাল রাখেন সর্বোচ্চ আদালত। রিটকারীদের আইনজীবীরা জানান, এর ফলে সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা। ৫০ সংশোধনী পুরোটাই ছিল জনবিরোধী একটা সংশোধনী এবং এর সবচেয়ে যে খারাপ দিকগুলো ছিল সেগুলো হাইকোর্টের রায়ে বাতিল হয়। তো সেই হাইকোর্টের রায় আজকে যেহেতু আপিল বিভাগ বহাল রাখলেন, আমি মনে করি আজকে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। আপিল বিভাগের আজকের রায়ের মাধ্যমে ওই তত্ত্বাবধায়ক সরকার হাইকোর্ট ডিভিশন যে বাতিল করেছেন সেই বিষয়টা বহাল থাকবে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসতে আর কোনো বাধা থাকলো না। আমরা মনে করি এর মাধ্যমে বাংলাদেশের জাতীয় সংসদের দায়িত্ব অনেকাংশে বেড়ে গিয়েছে। যেগুলো চেয়েছিলাম পুরোপুরি সেগুলো না পেলেও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে যে রায় হাইকোর্ট দিয়েছে সেটা বহাল রেখেছে, সেটা ইতিবাচক। তো আমরা আনন্দিত। আরও বিস্তৃতভাবে বলতে পারবো কোন কোন জায়গায় আমাদের অসন্তুষ্টি আছে এবং কোন কোন জায়গায় সংসদকে সুরাহা করতে হবে এবং এরপরে আমরা রিভিউ করব কিনা সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত দেব পূর্ণাঙ্গ রায়ের পর। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল বলেন, এই রায়ের ফলে সংবিধানকে আরও যুগোপযোগী করবে পার্লামেন্ট। আপিলগুলো খারিজ করে দিয়েছেন, অর্থাৎ হাইকোর্টের রায়টি বহাল থাকলো। এখানে একটা প্রশ্ন আছে যে হাইকোর্ট কিন্তু এই 4টি সুনির্দিষ্ট বিষয়ে আদেশ দিলেও সংবিধানের অন্যান্য যে কোনো ক্ষেত্রে সংশোধনী, পরিমার্জন কিংবা সংযোজনের ক্ষেত্রে পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছে। আজকের আপিল বিভাগের রায়ের ফলে হাইকোর্টের সেই যে ঐতিহাসিক জাজমেন্ট যেটি ছিল সেটি আজকে পুনরায় বহাল, তো অবশ্যই সেটাই আবার স্থাপন হলো আর কি। তো আমাদের এই প্রত্যাশার জায়গাটাও আমরা আদালতের কাছে উপস্থাপন করেছিলাম। এখন পূর্ণাঙ্গ রায় আমরা পাইনি। পূর্ণাঙ্গ রায় যখন আমরা পাবো তখন আমরা আসলে বলতে পারবো যে আদালত কোন কোন বিষয়গুলো অবজারভেশনে দিয়েছেন। যেহেতু আপিলটি খারিজ হয়েছে, সুতরাং আদালত হাইকোর্টের রায়টা বহাল রাখার পাশাপাশি হয়তো কিছু অবজারভেশন দিতে পারে। রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশের পর এর সাংবিধানিক ও রাজনৈতিক প্রভাব আরও স্পষ্ট হবে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। আপিল বিভাগের এই রায়ের মধ্য দিয়ে দূর হল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সকল আইনি জটিলতা। জাতীয় সংসদ চাইলে এই রায়ের আলোকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত যে কোনো সংযোজন বিয়োজন করতে পারবে। আরিফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা। পরে
সচিবালয়ে নিজ দপ্তরে সংবিধানের ৫০ সংশোধনীর উপর হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগে বহাল রাখা নিয়ে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১৪শ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত হবে। উচ্চ আদালতের রায় এবং জন আকাঙ্ক্ষাকে সামনে রেখেই এ রায় বাস্তবায়ন করা হবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফেরানোর বিষয়টি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক অঙ্গীকার। আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি আরও বলেন, তবে জুলাই সনদকে প্রাধান্য দিয়েই সংবিধান সংশোধনের মাধ্যমে যা যা করা দরকার সেই পদক্ষেপ নেওয়া হবে। আর হাইকোর্ট যেগুলো আপনার অবৈধ ডিক্লেয়ার করছে সেগুলো বহাল রেখেছে, সুতরাং হাইকোর্টের রায় বহাল আছে। আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা সংবিধান সংশোধনের মাধ্যমে যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা পার্লামেন্টের সামনে প্লেস করব এবং সেই অনুসারে করব। এবং সেখানে আমাদের এই সংশোধনীগুলো আনতে আমাদের মুখ্য বিবেচ্য বিষয় থাকবে জুলাই চার্টার। বিগত ১৬-১৭ বছর ধরে সংগ্রাম করেছেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ বাঁচাও মানুষ বাঁচাও যে স্লোগান দিয়ে আমরা নিরন্তর সংগ্রামের পথে হেঁটেছিলাম, সেই পথে হাঁটার মুখ্য লক্ষ্য ছিল যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এবং সেই প্রক্রিয়ায় ফেরার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো পথ ছিল না। আমরা সেই জায়গাটা রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ। কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে ২ শিশুর মৃত্যু হয়েছে। গত রাতে ১টার দিকে উপজেলা বড়ইতলী ইউনিয়নের ডেবলতলী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ২ শিশু হল ১০ম শ্রেণীর শিক্ষার্থী রুমি আক্তার এবং ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ওয়াহিদুল ইসলাম। এদিকে বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসের ঘটনায় ২ পরিবারের ৫ জন নিহত হয়েছেন। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরে যেতে বলেছেন প্রশাসন। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। বিস্তারিত সীমা শারমিনের প্রতিবেদনে। টানা ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো পার্বত্য চট্টগ্রাম। পাহাড় ধস আর আকস্মিক বন্যায় জনজীবন এখন চরম ঝুঁকির মুখে। গত কয়েকদিনের বৃষ্টিতে বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় নতুন করে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাশাপাশি প্লাবিত হচ্ছে নিচু এলাকা, যার ফলে সড়ক যোগাযোগ, বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্কও বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক জায়গায়। সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায়। বৃহস্পতিবার ভোরে টানা বৃষ্টির মধ্যে একই এলাকায় পৃথক 2টি পাহাড় ধসের ঘটনায় প্রাণ হারিয়েছেন 5 জন। প্রথম দফায় পাহাড়ের মাটি ধসে একটি বসতঘরের উপর পড়লে ঘুমন্ত অবস্থায় মারা যান একই পরিবারের 3 জন। যার প্রায় 1.5 ঘন্টা পর ভোর 5:30টার দিকে একই এলাকায় আরেকটি পাহাড় ধসে একতলা পাকা ঘরের দেয়াল ও মাটির নিচে চাপা পড়ে স্বামী স্ত্রী দুজনের মৃত্যু ঘটে। স্থানীয়দের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে 5 জনের মরদেহ উদ্ধার করে। এদিকে শুধু লামা নয়, টানা বর্ষণে বান্দরবানের বিভিন্ন উপজেলায় পাহাড় ধসের ঝুঁকি বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে ঝুঁকিপূর্ণ এলাকায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরে যেতে বলা হয়। আপনারা ঘরে থাকবেন না, আপনার মাল সামানা যা আছে দ্রুত সরে আপনারা নিরাপদ জায়গায় অবস্থান করুন। রাঙ্গামাটিতেও পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে এবং সেখানকার ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। পাহাড়ের পাশাপাশি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও থেমে নেই বিপর্যয়। বুধবার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 8 শিক্ষার্থী নিহত হয়েছে। এদিকে আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিনেও ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ কারণে পার্বত্য চট্টগ্রামের 3 জেলার বাসিন্দাদের, বিশেষ করে পাহাড়ের পাদদেশে এবং নদীর তীরে বসবাসকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। প্রাকৃতিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। সীমা শারমিন, বিটিভি নিউজ। টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম ও পার্বত্য জেলা রাঙ্গামাটির বিভিন্ন স্থান ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বুধবার রাতে তিনি চট্টগ্রামের বায়েজিদ, হাটহাজারীর আজিমপাড়া, ইসাপুর বাজার সহ রাঙ্গামাটি জেলার 3টি আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন এবং খাদ্য সামগ্রী বিতরণ করেন।
পরে রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে ভূমি প্রতিমন্ত্রী বলেন, গত ৪৩ বছরের মধ্যে এবার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, যে কারণে বিভিন্ন জায়গায় ভূমিধস সহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, প্রকৃতির উপর কারো হাত থাকে না, তবে যে কয়টি হতাহতের ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। অবৈধ স্থাপনা এবং অবৈধ জায়গায় বসবাস করতে সরকারের পক্ষ থেকে বারবার নিষেধ করা হয়েছে। দুর্যোগ শুরু হওয়া মাত্রই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২০০ মেট্রিক টন চাল ও ১০ লক্ষ টাকা সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আগামী ২ বছরের মধ্যেই সকল রাষ্ট্রায়ত্ত বন্ধ পাটকলগুলো বেসরকারি বিনিয়োগ খাতে বন্দোবস্ত দেয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সচিবালয়ে বাংলাদেশ পাটকল কর্পোরেশন, বিজেএমসি এবং বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান জুট অ্যালায়েন্স লিমিটেডের মধ্যে চুক্তি সম্পাদন অনুষ্ঠানে তিনি এই কথা জানান। এ সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম, মন্ত্রিপরিষদ সচিব নসিমুল গনি, বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, পণ্য উৎপাদন এবং কর্মসংস্থান বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে বিজেএমসির 14.80 একর জমির এই লিজ প্রদানের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠান জুট অ্যালায়েন্স লিমিটেড প্রায় 1050 কোটি টাকা বিনিয়োগ করবে। তিনি বলেন, বেসরকারি খাতে এই বিনিয়োগে বার্ষিক প্রায় 3000 কোটি টাকার উৎপাদনের পাশাপাশি নতুন করে প্রায় 3000 মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। লাভজনক প্রতিষ্ঠানের রূপান্তরের স্বার্থে অথবা যেগুলি বন্ধ আছে সেখানে নতুনভাবে বিনিয়োগ এবং বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই রাষ্ট্রীয় সম্পদ, এই প্রতিষ্ঠানগুলিকে, এই মিল ফ্যাক্টরিগুলিকে আমরা নতুনভাবে রিভাইটালাইজ করতে চাই, পুনর্জীবিত করতে চাই। তো সেই ধারাবাহিকতার অংশ হিসাবে আজকে আমরা টিকে গ্রুপের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছি, আমাদের পাটকল কর্পোরেশন, যেখানে ওনারা একটা নির্দিষ্ট অঙ্কের প্রায় 1000 কোটি টাকার বিনিয়োগ হবে এবং প্রায় 3000 কোটি টাকা টার্নওভার হবে। এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ এই বছর শেষ হওয়ার আগেই আরো কয়েকটি এরকম প্রতিষ্ঠান আমরা ব্যক্তি খাতে হস্তান্তর করতে পারবো। আমরা পূর্ণ উদ্যম নিয়ে ইনশাল্লাহ কাজ করছি। আপনারা দোয়া করবেন যেন এই রাষ্ট্রীয় সম্পদ, যেগুলি অলস সম্পদে, অলস থাকলে তো আর সম্পদ থাকে না, সেটা লায়াবিলিটি হয়ে যায়। এই লায়াবিলিটি গুলিকে যাতে দ্রুত আমরা সম্পদে রূপান্তরিত করতে পারি, সেজন্য দেশবাসীর দোয়া চাই। ডিজিটাল যুগে ভুল তথ্য ও অপতথ্য মোকাবেলায় বাংলাদেশ ও মিশরের যৌথ উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলডিন আহমেদ ফাহমি আজ মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তথ্যমন্ত্রী এই গুরুত্ব আরোপ করেন। সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে সরকারের চিন্তাভাবনা ও গৃহীত কার্যক্রম রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন। তিনি একই সাথে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাও জরুরি বলে মন্তব্য করেন। তথ্যমন্ত্রী দুদেশের মধ্যে গণমাধ্যম বিষয়ে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেন। মিশরের রাষ্ট্রদূত বাংলাদেশ ও মিশরের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করেন এবং এই সম্পর্ক আরও জোরদারের সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তাছাড়া সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তিনি দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্ব দেন। মিশরের রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীর কাছে গণমাধ্যমের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ও বাংলাদেশ মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব দেন। জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সর্বোচ্চ মানের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। আজ রাজধানীর একটি হোটেলে নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ শীর্ষক এক সেমিনারে তিনি এই সব কথা বলেন। রিপোর্ট শরীফুল ইসলামের। নগর এলাকায় সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আজ রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় ট্রান্সফর্মিং আরবান প্রাইমারি হেলথ ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারের। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে সেমিনারে যোগ দেন। সেমিনারে স্বাস্থ্য অধিদপ্তর সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশ নেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষকে সর্বোচ্চ প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। The importance of this sector is going up. Unprivileged sections of people of our country, low-income group of the people in the urban areas, they should be taken care of.
by the government. তিনি বলেন, বর্তমান সরকার উপজেলা পর্যায়ে সব ধরনের স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করছে। উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। They used to live in the urban areas. They obviously they need care from the government, especially in the health service. সেমিনারে জানানো হয়, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী ও দাতা প্রতিষ্ঠানের সহযোগিতায় জনস্বাস্থ্য সেবার মান উন্নয়নে সরকার আরও কার্যকরভাবে কাজ করছে। চিকিৎসার অভাবে যেন কোনো মানুষের প্রাণহানি না ঘটে, সে লক্ষ্যেই স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো হচ্ছে। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল দেশ ও জনপদের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। যে বিষয়গুলো ছিল